তানি পৌঁছালো ঠিক রাত ৯টা নাগাদ ময়নামতি। ২.৫ ঘন্টা যাত্রায় প্রায় ৫ বার ফোন করেছে নানা ভাই। বাস থেকে নেমেই আগে বৃদ্ধকে শান্ত করল তানি। রাত তখন গাঢ়, অচেনা শহর, ঢাকার বাহিরে কখনো যাওয়া হয়নি তার। অন্তরে ভীতি। ফোন দিল শফিকুলকে। বান্দা ৩ বারের মাথায় ফোন ধরল। ধরতেই ক্ষমা চাইতে চাইতে ফেনা তুলল, তারপর বলল, আমি পাঠাচ্ছি গাড়ি, ভাবি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন। হুট করে ভাবি শব্দটা অপরিচিত ঠেকল, কিন্তু ভালো লাগলো। ফোনের ওপাশের আশেপাশের শব্দ শুনে ধারণা হলো কোনো অনুষ্ঠান হচ্ছে। হুল্লোড়, চাপা খুশির চিৎকার শোনা যাচ্ছে। তানি মাথা ঘামালো না। আর্মির ক্যাম্পে কি হচ্ছে তা জেনে তার কি হবে? সে তো শুধু তার পুরুষকে দেখতে চায় এখন এই মুহূর্তে। গাড়ি এলো ঠিক ১৫ মিনিটের মাথায়। এক সৈনিক তার দরজা খুলে দিল। এমন আদব কায়দায় একেবারে নতুন সে। বেশ অপ্রস্তুত হলো। গাড়ি এরপর সোজা চলে গেল আবাসিকের দিকে। গাড়ি থামলো একটা বিল্ডিংয়ের সামনে। বিশাল এলাকা জুড়ে এদের আবাসিক অঞ্চল। এখানে একটি লোকেশন বরাদ্দ ক্যাপ্টেন ইফতেখার সরকারের জন্য। গাড়ি থেকে নামলো তানি। সৈনিক তার ব্যাগ নিয়ে সোজা হাঁটল। তাকে অনুসরণ করতে সে পৌঁছালো একটি ফ্ল্যাটের সামনে। কলিং বেল বাজতেই দরজা খুলল সৌম্য পুরুষ। তানি তার দিকে তাকিয়েছিল। সৌম্য পুরুষ দিনকাল ভুলে জড়িয়ে ধরল তার স্ত্রীকে। কতদিনের পিপাসা তার আলিঙ্গনে। তানি কিংকর্তব্য বিমূঢ় চেয়ে রইল। নড়তে পারছে না, শক্তি নেই। ফ্যালফ্যাল করে চেয়ে আছে রবিনের দিকে। রবিন তখন কাল স্থান ভুলে তার কপালে আঁকল গভীর চুম্বন। তানি হতবাক শুধালো, তোমার না জ্বর? তোমাকে দেখে সব জ্বর সেরে গেছে। তানির ঘোর বিস্ময় কাটল না। বিমূঢ় দৃষ্টিতে দেখল ভেতরে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। বেলুন, ফুলঝুরি, চকমকে কাগজের বাহার। শফিকুল এগিয়ে এসে বলল, সরি ভাবি, আপনার বরের জন্য মিথ্যে বলতে হয়েছে, নয়তো আপনি তো আসতেনই না। এটা কি রবিন? কঠিন নিয়মের কারাগারে বদ্ধ খ্যাকশিয়াল এমন সদ্য প্রেমে পড়া কিশোরের ন্যায় আচরণ করছে, যে কিনা তার গাম্ভীর্যর জন্য প্রসিদ্ধ। সে কাল স্থান ভুলে যাচ্ছে, মিথ্যের আশ্রয় নিচ্ছে। অবশেষে খোলাসা হলো রহস্যের। আজ রবিনের জন্মদিন, কিন্তু তানি তার ওপর অভিমান করে বসে রয়েছে। অনেকবার চেষ্টার পরেও অভিমানীর হৃদয়ে দয়া হলো না। রবিন চাকরির গ্যারাকলে ঢাকা যেতেও পারল না, তাই বাধ্য হয়ে মিথ্যে বলল নিজের কলিগ বন্ধুকে দিয়ে। অভিমানী তার জ্বরের কথা শুনে ভয়ে অভিমান করতে ভুলে গেল আর চলে এলো খ্যাকশিয়ালের জালে। তানি কটমটিয়ে তাকে শুধালো, তুমি মিথ্যে বললে কেন? মিথ্যের ঠেকা শুধু তোমার? তুমি মিথ্যে বলো আমাকে জ্বালাতে, আমি মিথ্যে বলেছি তোমাকে কাছে পেতে। হিসাব কাটাকাটি। আমি বাসায় যাব। এটা আমার এরিয়া ম্যাডাম, এখান থেকে আমার পারমিশন ছাড়া নো এক্সিট। বলেই টুপ করে গালে চুমু খেলো। রবিনহুডের তীক্ষ্ণ বুদ্ধির সামনে হাঁটু গাড়তেই হলো তানিকে। মনও যেন আর অভিমান সইছিল না। অভিমানের থেকে বিরহ বেশি পড়াচ্ছিল। এই কয়দিনে হাড়ে হাড়ে টের পাচ্ছিল তার পরাণে অদ্ভুত নেশা লেগেছে। রবিন নেশা। এই নেশা যে সে নেশা নয়, প্রণয় নেশা, যে নেশার কাছে সব নেশা পরাজিত। রবিনের জন্মদিনে তার কলিগরা ছোট একটা গেট টুগেদারের আয়োজন করলো। রবিনের খুব কাছের লোকেরা ছিল সেখানে, কিছু জুনিয়র অফিসার এবং সমর্যাঙ্কের অফিসাররা। যারা বিবাহিত তাদের স্ত্রীরা ছিল। তাদের সাথে তানির মোটামুটি খাতির হলো। সবার মুখে একটাই কথা, রবিন ভাই এতটা বউ পাগল, জানা ছিল না। তানির মনে হাজারো প্রজাপতিরা ডানা ঝাপটালো। রবিন নামক পুরুষটা তার জন্য পাগল। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আসলে প্রণয় নামক নেশাটি এমনই, শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রইলে কষ্ট হয়, কিন্তু একে অপরের মাঝে আদান প্রদান হলে এর চেয়ে সুখময় আর কিছু হতেই পারে না। এর মাঝে একজন সুন্দরী রমণীও ছিল, অত্যন্ত সুন্দরী সেই রমণী। এই যে মানুষের ভিড়ের মাঝে সেই রমণীকে মনে হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন, কোনো স্বর্গের অপ্সরী। তানির মনে হলো সে তাকে কোথাও দেখেছে, কিন্তু এখন মনে পড়ছে না। মহিলা তানির দিকে এগিয়ে এলো, মৃদু হেসে বলল, ভালো আছো? প্রথম দেখায় কোনো অপরিচিত ব্যক্তি তুমি বললে খুব অপ্রস্তুত হয় তানি। অপরিচিত রমণীর ক্ষেত্রেও একই হলো। সে চমকালো কিঞ্চিত।
থমকালো, তারপর সামাজিকতা রক্ষার্থে হেসে বলল, জি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পেরেছ? ক্ষমা করবেন, না। ইফতেখার কিছু বলেনি? মহিলা রহস্য করে কথাটা বলল। তানি বিস্মিত নয়নে একবার রবিনের দিকে তাকালো, অপ্রস্তুত স্বরে বলল, জি না। মহিলা বুঝি অপ্রসন্ন হলেন, মুখে জমল মেঘ মেদুর, জোর করে হাসল। এরপর আর কথা বলল না সে। তানিও মাথা ঘামালো না। এসেছে তো কয়েকদিনের জন্য, এই কয়েকদিন শুধু রবিনের সাথেই কাটাতে চায় সে। কেক কাটা এবং সামান্য উদরপূর্তির পর সবাই বিদায় নিল। সকলকে বিদায় দিয়ে রবিন গেট আটকে দিল। তানি সব কিছু গোছাতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে পাক্কা গৃহিণী, অথচ সে পুরোদস্তুর একজন ঢ্যাঁড়স। তানির আচরণ এমন যেন এই সংসার বছর বছর যাবত তার। রবিন বুকে হাত বেঁধে মনোযোগ দিয়ে দেখল গাঢ় নয়নে। একদিন এই মেয়েকে থাপড়াতে চেয়েছিল, পরিকল্পনা করে জব্দ করতে বিয়ে করা, তারপর তার প্রতি অদ্ভুত মায়া জন্মানো। আজ রবিনের মনে হলো এই নারীর কাছে নিঃসন্দেহে আত্মসমর্পণ করা যায়, সেই নারীতে বিলীন হওয়া যায়। সে এগিয়ে এলো তানির দিকে। তানি সব গুছিয়ে মাত্র হাত ধুতে এলো। ঘেমে গেছে তার মুখখানা, চুলগুলো উঁচু করে খোঁপা করা। রবিন আলতো করে মুখখানা আগলে ধরল, ঘোর লাগা চোখে দেখল ওই শ্রান্ত মুখখানা। তানির হৃদয় স্পন্দিত হলো। মুহূর্তে উষ্ণ অধর আঁকড়ে ধরল তার নরম ঠোঁট। আগ্রসী চুমু আঁকল চিত্তে। তানি খামছে ধরল তার হাত। সেই চুমু যেন কত শত বছরের প্রতীক্ষার অবসান। তৃষ্ণার্তক প্রেমিক তার পিপাসা মিটালো যেন। প্রণয়ের বিচরণ হলো পুনরায়। তানির মনে হলো এই মিলনে শুধু কামনা নয়, ছিল প্রণয় নেশাও। রবিন তার ঠোঁট জোড়া ছেড়ে বলল, তুমি আমাকে পাগল করে দিবে তানি। কি নেশা ধরালে গো? তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছ। আমার তোমাকে চাই প্রতিক্ষণ প্রতি মুহূর্তে। তানির চোখে ভিড়ল লাজ। শেষ কবে এত লজ্জা পেয়েছিল সে? তার জানা নেই। আজ এসে নিশ্চুপ, শুধু অভিমানগুলো গলে গলে প্রণয়ের উষ্ণতায়। নিজেদের ড্রমের বারান্দায় দাঁড়িয়ে আছে তানি। রবিনের গাছের শখ, ছোট ছোট মানি প্লান্ট, ক্যাকটাস, অ্যালোভেরা গাছ। রবিনহুডের যে এমন শৌখিনতা আছে সেটা বাসায় টের পায়নি তানি, কারণ বাসার ঘরে এমন দেখতে পায়নি। অবশ্য পরিপাটি মানুষের এমন শখ থাকা স্বাভাবিক। তানির নিজের একান্ত পুরুষের সম্পর্কে জানার কৌতূহল বাড়ছে। এতদিন এই আগ্রহ ছিল নগণ্য, কিন্তু এখন মাত্রা ছাড়াচ্ছে এই আগ্রহ। কারণ এই মানুষটির সাথে সে তার পুরো জীবন কাটাতে চায়, গুছিয়ে সংসার করতে চায়। রবিন তো এখনই তার ঘরের দায়ভার বুঝিয়ে দিল তানিকে। তানি আজ উঠেছে রবিনের সাথে। সকালে তারা একত্রে চা খেয়েছে, গল্প করেছে, রবিনের এতদিনের যন্ত্রণাগুলো ভাগাভাগি করেছে। তানি তার বাড়ির পাগলামি নিয়ে আলোচনা করেছে। তারপর রবিনের ইউনিফর্ম ইস্ত্রি করে দিয়েছে তানি। রবিন তখন গাঢ়স্বরে বলল, আমার অভ্যাস খারাপ করে দিচ্ছ তুমি তানি। আমি তো তুমিহীনা থাকতে পারবো না। থাকতে কে বলেছে? তুমি আমার কাছে চলে আসবে? তানি রহস্য ঝুলিয়ে হাসল। রবিন তার গাল হালকা টিপে বলল, চলে এসো আমার কাছে, আমার একা থাকতে ভালো লাগছে না। দুপুরের জন্য তানি রান্না করলো নিজ হাতে। খুব সাধারণ রান্না, ভাত, ডাল আর মাংস ভুনা। গোসল সেরে অপেক্ষার প্রহর গুনতে লাগলো রবিনের জন্য। এমন সময় দরজায় কলিং বেল বাজল। রবিন ভেবে ছুটে গেল তানি, কিন্তু হতাশ হলো তানি, কারণ দরজার ওপাশে রবিন নয়, বরং গত রাতের রমণী। রমণীকে দেখে তানির মুখ ভোঁতা হলো। জোর করেও সৌজন্যতা দেখাতে পারল না। যে তানি ভালো মেয়ে, সেই তানি বেশ রূঢ়ভাবে বলল, কি চাই? আমি কি তোমাকে বিরক্ত করলাম? না, বিরক্ত নয়, তবে আপনাকে আশা করিনি। কিছু লাগবে? গল্প করতে এলাম। আসলে আজ আমার ছুটি, তুমি নতুন এসেছ, ভাবলাম বোর হবে তাই আড্ডা দিতে আসছি। আমি ভালো গল্প করি। তানির বলতে ইচ্ছে হলো, আমার আপনার সাথে আড্ডার ইচ্ছে নেই, আপনি আসতে পারেন। কিন্তু সেটা বলতে পারল না, কারণ এখানে স্বামীর কাজের ব্যাপার স্যাপার আছে। ফলে ভেতরে আসতে বলল তানি। ডাইনিং টেবিলে চেয়ার টেনে অসহ্য রূপবতী নারী তার যৌবনের ঐশ্বর্য নিয়ে বসে আছে। তার মুখে হাসি। তানির ভেজা চুল থেকে পানি পড়ছে। সেই পানিতে তার পিঠ ভিজে গেছে। রমণী সেটা অবলোকন করল, হেসে বলল, মাত্র গোসল সারলে? হ্যাঁ। খেয়েছো? জি না। আচ্ছা, খাবার কি বাইরে থেকে অর্ডার করবে? ইফতেখার দুপুরে চলে আসবে বোধহয়। আমি কি অর্ডার করে দেব? মহিলার আন্তরিকতা ভালো লাগলো না তানির। এড়িয়ে বলল,
প্রয়োজন নেই, আমি রান্না করেছি। তুমি রান্না পারো? আমি ভেবেছিলাম শুধু বোকা বানাতে পারো। মহিলার এমন কৌতুক এবার সহ্য সীমা পেরিয়ে গেল। তানি মুখ শক্ত করে বলল, জি। আমাকে তুমি চিনতে পারোনি আমি জানি, তবে আমি কিন্তু ঠিক তোমাকে চিনেছি। কক্সবাজারে 7 মাস আগে, তাই না? এবার তানির বোধগম্য হলো কেন মেয়েটিকে তার পরিচিত ঠেকল। মেয়েটা নিজের মাথায় চাটি দিয়ে বলল, দেখেছ, আমি আমার নামটাই বলতে ভুলে গেছি, শতাব্দী। আমার নাম শতাব্দী চৌধুরী, ইফতেখারের বন্ধু প্লাস কলিগ। সেদিন তোমাকে দেখে খুব অবাক হয়েছিলাম, রাগ হয়েছিলাম। তোমার জন্য আমার গুরুত্বপূর্ণ দিন কেচে গেল। আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না ইফতেখার তোমাকে বিয়ে করেছে, কারণ ইফতেখারের মতো ছেলে এমন মেয়েকে কি করে পছন্দ করতে পারে। শতাব্দী নামক সুন্দরী আক্রমণের পর আক্রমণ করছে তানিকে। তানি মুখের আদল নরম করলো। এমন আক্রমণ নতুন হলেও সে দমে যাওয়ার পাত্রী নয়। খবিশ বাড়ির মেয়ে সে, তাই পাল্টা উত্তর কি করে দিতে হয় সে জানে। তানি হেসে বলল, অথচ আমাদের বিয়ে হয়েছে, আশ্চর্য। পৃথিবীতে এমন অনেক আশ্চর্য হয়। সমস্যা নেই শতাব্দী আপু, আপু তো বলতেই পারি, তাই না? শতাব্দীর মুখের হাসি মিলিয়ে গেল। বোকা আক্রমণ শুরু হলো। তাই বলে একেবারে বিপরীত দুটো মানুষ, একজন মিথ্যে সয় না, একজন মিথ্যুক এক হতে পারে? পারে, ভালো করে পারে। আমাদের দেখুন, বলে হাসলো তানি। শতাব্দী রুষ্ট স্বরে বলল, গর্ব করছো? হুম, সত্যি বলছি। সত্যিতে হালকা গর্ব থাকেই। ইফতেখারকে কতটুকু চেনো, কতটুকু জানো, এত গর্ব কিসের? তানি তাচ্ছিল্য ভরে হাসলো, বলল, অন্তত একজন বহিরাগতর থেকে বেশি চিনি। যার বুকে ঘুমাই তাকে চিনব না? এবার শতাব্দী থম মেরে গেল। রাগ তার মুখবিররে স্পষ্ট। আর বসতে পারল না, গায়ে জ্বালা করছে। ফলে বেরিয়ে গেল বিনা সময় ব্যয় করে। আসি বলার প্রয়োজনীয়তা বোধ করল না। তানির কান ঝাঁঝা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হৃদয়ে বিশ্রী যন্ত্রণা করছে। স্ত্রী হয়ে স্বামীকে না জানার আক্ষেপ তাকে পোড়ালো অনেক সময়। এর মাঝেই রবিন এলো। দরজা খোলা, বউ খাবার নিয়ে বসে আছে দেখে হাসল সে। একাকী জীবনে হুট করে এমন সংসার আবহ তাকে খুব আনন্দ দিচ্ছে। বুটটা খুলতে খুলতে বলল, বউ, আজ কি রান্না হয়েছে? তানির ঝাপসা চোখ তৎপর হলো। নিপুণভাবে আড়াল করল সে। অতীত ঘাটিয়ে কি হবে এই পুরুষের বর্তমান সেজে। মুখ হাত দিয়ে বলল, ইউটিউব দেখে রান্না করেছি। মুখে রুজবে? সেলিম ভাইয়ের থেকে নিঃসন্দেহে ভালো রান্না করেছ, তাতে সন্দেহ নেই, বলে হাসতে লাগলো রবিন। আর্মি ক্যান্টিনের খাবার খেতে খেতে মুখ ভোঁতা হয়ে গেছে। তানি ঘড়ি দেখে বলল, এখন তো 3টে বাজে। তোমার নিয়মের কি হলো? আজ নিয়ম ছুটিতে, বউ যতদিন আছে শুধু বউয়ের নিয়ম। নির্লিপ্ত উত্তর। আর তানি কিনা শতাব্দীকে নিয়ে ভাবছিল। কি বোকা সে। তানির ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, এখন ঢাকা ফিরতেই হবে। সময় কেমন চোখের পলকে কেটে গেল। এই 1 সপ্তাহে দুজন একাকিত্বে সংসার করেছে, নিজেদের মাঝে কাটিয়েছে প্রতিটা মুহূর্ত। তানি যেতে চাইছিল না, এই বাহানা সেই বাহানা। রবিন হাসল মৃদু, কপালে চুমু এঁকে বলল, 1 মাসের তো ব্যাপার, ফাইনাল পরীক্ষাটা দিয়ে চলে এসো। আমার সংসার আর আমি অপেক্ষা করব। ময়নামতি বাস কাউন্টার থেকে বাসে তুলে দিল তানিকে রবিন। কিছু চিপস আর কোল্ড ড্রিঙ্কস কিনে একটা থলে ধরালো তার হাতে। আদেশের সুরে বলল, পৌঁছে ফোন দিবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা ক্যাপ্টেন সাহেব। দুজনের চোখাচোখি হলো। রবিন তার কপালে পরম যত্নে চুমু এঁকে বলল, সাবধানে যেও। তানি হাসল। বাস ছাড়ার সময় হয়ে গেল। রবিন অপেক্ষা করলো বাস ছাড়া অবধি। বাস যখন চোখের দৃষ্টির আড়ালে চলে গেল, তখন বুক ভরে দীর্ঘশ্বাস ছেড়ে সে চলল নিজের ক্যাম্পের দিকে। বাসের জানালা দিয়ে পথে চোখ স্থির করেছে তানি। মনটা বেজার খারাপ। আবারও 1 মাসের দূরত্ব, এই দূরত্ব খুব পোড়াচ্ছে তাকে। রবিন এই মাসে মোটে আসতে পারবে না ঢাকায়। মানুষটা মুখখানা না দেখে না সে কী করে থাকবে? রক্তে রক্তে যে তার নেশা মিশে গেছে। এর মাঝে ফোনটা বাজলো। ব্যাগের ভেতর ফোন খুঁজতে যেয়ে হাতে বাঁধল একটা চিরকুট, হলুদ রঙের চিরকুট। খুলতে নজরে পড়ল গোটা গোটা হাতের লেখা, প্রিয় কাজললতা, আমি কাব্য জানি না, আমি তোমার মতো সুন্দর করে কথা বলতে পারি না, আমি সাজিয়ে কথা লিখতে পারি না, আমি পারি শুধু আদেশ দিতে, আদেশ মানতে, নিয়মে চলতে, কিন্তু তুমি আমার সাজানো জীবনে এক দমকা হাওয়া, কালবৈশাখীর সেই তাণ্ডব,
যাতে আমার নিয়ম ধারায় সুসজ্জিত জীবন তছনছ হয়ে গেছে। এখন আমার নিয়ম ভালো লাগে না, আমার আদেশ করতে ইচ্ছে হয় না, আদেশ মানতে ইচ্ছে হয় না। যে আমির কাছে প্রেম শুধু গদ্যের অলংকার মনে হতো, সে আমির কাছে এখন প্রেম জীবনের সত্য। কি জাদু করেছো গো তুমি! তুমি একদিন আমাকে বলেছিলে প্রণয় নেশা সব নেশাকে হার মানায়। আমি বলবো তোমার নেশা আমার জীবনকেও হার মানায়। আচ্ছা কাজললতা, তুমি কি এই ভেড়ামার্কা পুরুষের প্রেমে পড়বে? দেখা যাবে আমি একাই দগ্ধ হচ্ছি তোমার বিরহে, অথচ তুমি শুধু অ্যাডভেঞ্চার পেতেই আমার সাথে আছো। আমি কি তোমার দেয়াল ঘেরা চিত্তে একটু প্রবেশ করিনি? একটুও তোমাকে নেশায় বুধ করিনি? খুব জানতে ইচ্ছে হয়, ফুসরতে কখনো ভেবে জানিও। ইতি ক্যাপ্টেন সাহেব। তানির চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। তার ক্যাপ্টেন সাহেবকে তো জানানোই হলো না, নেশা তাকেও বুধ করেছে। সেও প্রেমে হাঁটু গেড়ে পড়েছে। তানির অস্থির হয়ে বাস থেকে নেমে গেল। বাস তখন কুমিল্লা পার হয়নি, ফলে একটা সিএনজিতে উঠল তানি। গন্তব্য ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট পৌঁছাতে দেখা হলো শফিকুলের সাথে। সে অবাক হলো তানিকে দেখে, হতবাক স্বরে শুধালো, ভাবি আপনি জাননি? রবিন কোথায় জানেন শফিকুল ভাইয়া? আমি ওকে স্যারের ঘরে যেতে দেখেছি। আপনি বিল্ডিংয়ের বাইরে অপেক্ষা করুন, ওকে পেয়ে যাবেন। তাই ছুটল তার বরের উদ্দেশ্যে। পেছনে যে শফিকুল এতবার ডাকলো কানেই তুলল না। বিল্ডিংয়ের কাছে পৌঁছাতেই পা আটকে গেল তানির পা। এমন দৃশ্য দেখবে এ যেন অকল্পনীয় ছিল। রবিনকে শতাব্দী জড়িয়ে আছে। তানির পা থেকে মাটি সরে গেল, তার হাত পা অবশ হয়ে গেল, মস্তিষ্ক অসাড় হয়ে গেল। চোখ দিয়ে অজান্তেই গড়িয়ে পড়ল বিষাদ সিন্দুর ধারা। যন্ত্রণায় বিভোর হলো হৃদয়। সব মিথ্যে, এই পৃথিবীতে সব মিথ্যে। সুন্দর সংসার, ভালোবাসার স্বপ্ন চুরমার হয়ে গেল যেন। সেই ভাঙনের শব্দ শুনল না কেউ, কেউ জানল না 23 কন্যার হৃদয় ভাঙনের তাণ্ডব। রবিনকে পাওয়ার যে দন্ত ছিল তা মিশে গেল মাটিতে। ঠিক বলেছে শতাব্দী, তানি নিজের স্বামীকে চিনে না, তার বুকে ঘুমিয়েও চেনে না। পা পিছিয়ে গেল তানির, সাহস হলো না সত্য জানার। পাছে বাঁচার ইচ্ছেটুকু মরে যায়। যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। রবিনের সমস্ত গা রাগে কাঁপছে, এমন অভদ্রতা সহ্য হচ্ছে না। মুহূর্তে নোংরা আবর্জনার মতো ছিটকে ফেলল শতাব্দীকে। সিংহের মতো গর্জে উঠল, আর ইউ গন ম্যাড? মাথা ঠিক আছে? শতাব্দী কাতর স্বরে বলল, আমাকে তুমি ধাক্কা মারলে, চাকরি না থাকলে থাপড়ে দাঁত ফেলে দিতাম তোমার। ফাজলামি করো আমার সাথে? কথা কানে যায় না? যখন বলেছে আমার থেকে দূরে থাকো। প্রতাপী স্বরে উত্তর দিল রবিন। একটা মেয়েকে কতটা ঘৃণা করলে তাকে দেখলে থাপড়াতে ইচ্ছে করে। আজকেও শতাব্দীকে থাপ্পড় মারতে ইচ্ছে হলো, কিন্তু রাগ সংবরণ করতে হলো, কারণ এটা তার কাজের জায়গা। শতাব্দী এখানে মেডিকেল অফিসার, র্যাঙ্ক তারও ক্যাপ্টেন, তাই সহ্য করতে হলো। 7 মাস পূর্বেও মেয়েটা তাকে উত্ত্যক্ত করেছিল। নিজের প্রতি তীব্র বিতৃষ্ণা জমেছিল রবিনের। শতাব্দী রবিনের ভার্সিটির এক বন্ধুর হবু প্রেমিকা ছিল। শতাব্দীর সাথে সেই ছেলের বিয়ের কথাবার্তাও ঠিক ছিল। বন্ধুর খাতিরে রবিনের সাথে তার বন্ধুত্ব। শতাব্দী আর্মি মেডিকেলে পড়তো। পাশ করার পর তার চাকরি হয় এখানে। রবিন 3.5 বছর পূর্বে এখানে জয়েন করে। পূর্ব পরিচিত ছিল বিধায় বন্ধুত্ব গাঢ় হয়। রবিনের কাছে শুধু বন্ধুত্ব হলেও মেয়েটির কাছে ছিল তা অন্য কিছু, ঘোর মায়া প্রেম। যা নামে ডাকা হোক, রবিনের প্রতি প্রবল অনুভূতি জন্মায় তার হৃদয়ে। সে অনুভূতির টানে সে তার এত বছরের প্রেমকেও ছেড়ে দিতে দুবার ভাবে না। এদিকে বন্ধু যখন জানতে পারে শতাব্দী রবিনের জন্য তাকে ঠকিয়েছে, তার ভালোবাসার গলা হত্যা করেছে, মানতে পারে না সে। কিছু কিছু মানুষ কঠিন বাস্তবতা মানতে পারে না। রবিনের বন্ধুও মানতে পারেনি। ভেবেছে বন্ধু এবং প্রেমিকা উভয়ই তাকে প্রতারণা করেছে। এই প্রতারণার যন্ত্রণা নিয়ে সে দেশ ত্যাগ করল। যাবার সময় রবিনের সাথে সকল সম্পর্ক চুকিয়ে গেল। কাছের বন্ধুর সাথে এমন বিচ্ছেদে রবিন ভেঙে পড়েছিল কাঁচের মতো। এই এলোমেলো জীবনে শতাব্দী প্রেমের দাবি নিয়ে এসেছিল সেদিন যেদিন তানি প্রথম তার জীবনে আসে। বিশ্রী অসহনীয় সেই দিনে দমকা হওয়ার মতো এসেছিল সে। তানির ওসিলে সে শতাব্দীর থেকে পিছু ছাড়িয়েছিল। কাজের এখানেও কঠিনভাবে প্রফেশনাল ছিল সে। এতদিন শতাব্দী ক্ষান্ত ছিল, কিন্তু সেদিন তানিকে দেখে সে মোটেই মানতে পারছিল না। রেস্টুরেন্টে বসে সে অনুমান করেছিল মেয়েটি মিথ্যে বলছে। যখন জেনেছে রবিন ফ্যামিলিগতভাবে বিয়ে করছে, তখন নিশ্চিত হয়েছিল তানির সাথে তার সম্পর্ক নেই।
কিন্তু সেই তানিকে রবিনের বধূ রূপে মানতে পারল না সে। তাই তো আবার বেহায়া হৃদয় নিয়ে উপস্থিত হলো সে। তানি চলে গেছে, এবার যদি মানুষটি একটু তার হৃদয়টা বোঝে। কোনো একটা মিথ্যেবাদীকে ভালোবাসতে হবে যখন, এই মেয়েটা তার হৃদয় নিংড়ানো ভালোবাসার ডালায় সাজিয়ে রেখেছে। কিন্তু আবার প্রত্যাখ্যান, আবার সে একই রকম শীতলতা। রবিনের ক্ষুব্ধ নয়ন দেখে কেঁদে উঠল সে, ধরা গলায় বলল, আমার ভালোবাসা তোমার চোখে কোনোদিন পড়বে না রবিন। আমি কি এত খারাপ যে আমাকে এভাবে ট্রিট করতে হবে? আর ওই মেয়েটা যে মিথ্যে বলেছে, তোমাকে অপদস্থ করেছে, তাকে রানীর মতো মাথায় করে রাখবে? রবিন অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল, রাগে গা কাঁপছে। এখন ঠিক কী অনুভূত হচ্ছে সে জানে না, তবে এতটুকু নিশ্চিত, সে পারলে এই মেয়েকে খুন করে ফেলত। জোরে জোরে শ্বাস নিয়ে বলল, লুক শতাব্দী, আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, আমার ত্রিসীমানায় থাকবে না তুমি, নয়তো আমি দেখব না আমি কোথায় আছি, আমার পেশা কি বা তোমার পেশা কি। জেল হলে হবে, আমি তোমাকে থাপড়ে সোজা করে দেব। আর কি বলেছিল? আমার চোখে পড়ে না তোমার ভালোবাসা? তুমি একটা নোংরা মেয়ে, তোমার নোংরামি ঠিক করে চোখে পড়ে? আমার গা গুলায়, আই জাস্ট হেট ইউ। আর নেক্সট টাইম থেকে আমার বউকে নিয়ে কিছু বললে জিভ ছিঁড়ে ফেলবো। রবিনের রুদ্র মূর্তিতে থমকে গেল শতাব্দী, কথা হারিয়ে ফেলে। রবিন পাশের দেয়ালে সজোরে ঘুষি মারল, তারপর গজরাতে গজরাতে চলে গেল গ্রাউন্ডে। শতাব্দী সেখানে দাঁড়িয়ে রইল, চোখ থেকে ঝরছে অশ্রুধারা। এই অশ্রুতে মিশে আছে না পাওয়ার যন্ত্রণা। তানি যখন বাড়ি ফিরল তখন শারদীয় বর্ষণে পৃথিবী বিষণ্ণ হয়ে আছে। সাদা মেঘেরা গোসা করে মুখ ফুলিয়ে ক্ষণে ক্ষণে কেঁদে ভাসাচ্ছে ধরণী। সে কাকভেজা শরীরে খবিশ বাড়িতে এলো, তার মুখখানা মলিন। দরজা খুলতে দেখা হলো তারান্নুমের সাথে। তারান্নুমকে দেখে প্রথম সে প্রশ্ন করল, নানা ভাই কোথায়? তারান্নুম আতকে উঠল তানিকে দেখে, মেয়েটার চোখ জোড়া আশাহীন, বিষণ্ণ। এই বিষণ্ণতার কারণ শুধাতে পারল না সে। উদ্ভ্রান্তের স্বরে বলল, ঘরে আছে। তানি কোনো কথা না বলেই নানা ভাইয়ের ঘরে গেল। সরফরাজ সাহেব তখন তার পুরনো সিন্দুক আবিষ্কার করছিলেন। স্ত্রীর কিছু পুরনো স্মৃতি ঘাটছিল। তানি সেখানে যেই বলল, নানা ভাই, আজ আপনার কাছে কিছু চাইব, দিবেন? তানিকে এমনভাবে ঘরে উপস্থিত দেখে বিমূঢ় হলেন প্রবীণ মানুষটি। ভেজা দেহ, ম্লান শুকনো মুখ, চোখগুলোতে বিষণ্ণতার কাব্য কথা। সরফরাজ সাহেব শুধালেন, কি চাও? আমি রবিনকে ডিভোর্স দিতে চাই। তানির এমন দৃঢ় কঠিন আবদারে নড়ে গেল সমস্ত খবিশ বাড়ি। বড় খালা ছুটে এলেন, মিটিং হলো, বৈঠক হলো। কেউ তানিকে বোঝানোর প্রচেষ্টা করলো, কেউ তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলো, কেউ শাসনের মারপ্যাচ দিল, কিন্তু তানির সিদ্ধান্ত নড়ল না। সে ডিভোর্স চায়, সংসার করবে না। এদিকে এই খবর কোনোভাবে লিক হয়ে গেল শ্বশুরবাড়ি অবধি। বড় মামা হয়তো জানিয়েছেন, ফলে আতর সাহেব ছুটে এলেন বৌমার এই সিদ্ধান্তের কারণ জানতে। কিন্তু তানি কাউকে বলল না। সে একটাই কথা ওড়ালো, সে এই বিয়ে চায় না। ভাই বোনেরাও বিপাকে পড়ল। এতদিন ভালো মেয়ের বেশে থাকলেও ভাই বোনের সামনে ছিল সে দুরন্ত তানি, আবিরের গুরুদেব। কিন্তু সেই তানি কুমিল্লা থেকে এসে কেমন মূর্ছা গেছে, যেন ফুল তার সুগন্ধ হারিয়ে শুকিয়ে গেছে, চাঁদ তার জ্যোৎস্না হারিয়ে ফেলেছে। তাসফি এবং নীরু তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো। নীরু তো তার হাত ধরে বলল, রবিনহুড কি করেছে আমাকে বল, আমি ওর মাজা ভাঙবো দরকার হলে, আমরা খবিশ বাড়ির লোক। তানি তবু মৌন রইল। কি বলবে? তার স্বামী অন্য নারীকে জড়িয়ে ছিল, যে নারী একসময় তার অতীতের অংশ। তানি নিজেকেও দেখল আয়নায়। শতাব্দীর সামনে সে কিছুই নয়, একটা সাধারণ মেয়ে। এই সাধারণ মেয়েকে কেন পছন্দ করবে রবিন? সে কি ভেড়া নাকি? ভেড়ারে এমন বলদামি করে? রবিন যখন তানির এই সিদ্ধান্তের কথা জানতে পারল, তার পায়ের তলার মাটি খসে গেল। সে তানির সাথে যোগাযোগের চেষ্টা করলো, কিন্তু তানি একটিবারও ফোন ধরল না। অবশেষে অন্য এক সিম থেকে কৌশলে ফোন করলো। অপরিচিত নাম্বার দেখে অবাক হলো তানি। 7 প্যাচ ভেবে ফোনটা ধরল সে। তানি, সেই মেঘস্বর, সেই সুন্দর ডাক। হৃদয় কেঁপে উঠল তানির, গলায় জট পাকালো, বুকের অন্তঃস্থলে জমে থাকা বিষাদ। রবিন আবার ডাকলো, তানি। এবারও কথা বলল না 23-এর কন্যা। রবিনের নিজেকে পাগল পাগল লাগলো, যেন অস্থির হয়ে গেল। পারলে এখনই সে ছুটে যায় তানির কাছে, কাতর স্বরে বলল, এগুলো কেন করছো তানি? আমার থেকে আলাদা হতে চাও তুমি? এই কয় মাসে আমি কি তোমার কাছে শুধু অ্যাডভেঞ্চার ছিলাম? তোমার অ্যাডভেঞ্চারের শখ খুইয়ে গেছে। উত্তর দিল না তানি। রবিন আবার শুধালো, এই তানি,
তুমি এমনটা কেন করছো? তুমি যে আমার নেশা তানি, আমি কি করে তোমাকে ছাড়া থাকবো? আমাকে কিসের শাস্তি দিচ্ছ তুমি? এমন করো না প্লিজ, দোহাই লাগে। রবিন কি কাঁদছে? সুঠাম দেহি তাগড়া যুবক, তার রন্ধ্রে রন্ধ্রে গাম্ভীর্য, আভিজাত্য, দাম্ভিকতা। সে রবিন কাঁদছে। তানি ডুকরে উঠল, শুনতে পেল রবিন সেই কান্না। ফলে দৃঢ়স্বরে বলল, আমি তোমাকে ডিভোর্স দিব না, যা করার করে নাও। কেন? চাকরি হারানোর ভয়? জড়ানো কাপা গলায় শুধালো তানি। এত সময় পর অবশেষে মুখ খুলল সে, কিন্তু তার প্রথম বাক্য শুনেই স্তব্ধ হলো রবিন। রাগ উঠে গেল মাথায়, ঝাঁঝা করে উঠল কান। ক্ষুব্ধ স্বরে বলল, এই, তোমার মনে হয় আমি চাকরি হারানোর ভয় পাই? তোমার সত্যি মনে হয় সেটা? রবিনের ক্ষুব্ধ স্বর কাঁপালো ধরণী। তানি নিশ্চুপ। রবিন পর মুহূর্তে আহত বাঘের মতো গজরাতে গজরাতে বলল, আমি ডিভোর্স দেব না, কারণ আমি তোমাকে হারাতে চাই না, ইডিয়েট। আর আমার অবর্তমানে অন্য নারীকে ঠিক জড়িয়ে ধরতে পারো। বলেই খট করে ফোন কেটে দিল তানি। রবিন বেকুবের মতো তাকিয়ে রইল। তানির কথার মর্মার্থ বুঝল না সে। এদিকে ফোন কেটেই কাঁদতে লাগলো তানি। কি করবে সে? মনকে বিশ্বাস করবে নাকি চোখকে? মন তো বেহার মতো বলছে রবিন শুধু তার একান্ত পুরুষ, কিন্তু চোখের দেখাকে কি করে অবিশ্বাস করবে? উফ, এত যন্ত্রণা কেন প্রেমে? ধরণীর বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আশ্বিনের সোনালি রোদ। কোমল পৃথিবী খিলখিল করে হাসছে নবজাতকের ন্যায়। উচ্ছ্বাস গাছের পাতায় পাতায়, শুধু সেই উচ্ছ্বাসের ছিটে ফোটাও নেই খবিশ বাড়িতে। দুটো বিয়ে, অথচ বিয়ের গুঞ্জন তানির বিচ্ছেদের সুরে চাপা পড়ে গেছে। বড় খালা অনেক কষ্টে মেয়েটিকে ঘর থেকে বাহির করলেন। তানি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বিষণ্ণতা তার ঘরের দেয়ালের গায়ে লেগে রয়েছে। ও প্রান্তের মানুষটি জানিয়েছে এই শুক্রবার সে আসছে, একটা রফা দফা হবে। সে সরফরাজ সাহেবকে বলেছে, আমি মরে গেলেও তানিকে ডিভোর্স দেব না। এই দৃঢ়তা এখন সবার আশার একমাত্র প্রদীপ। এদিকে আজ বড় খালা তানিকে নিয়ে গিয়েছেন মলে কেনাকাটার হেতুতে। ভাই বোন কাউকে নেওয়া হয়নি, শুধু তানি এবং বড় খালা যাবেন। ঘুরবেন ফিরবেন আর টাকা উড়াবেন। তানি প্রথমে রাজি হলো না, কিন্তু বড় খালার জেদের জন্য তাকে যেতে হলো। আর কতদিন মনের বিষাদের আগুনে দগ্ধ হবে? এবার একটা রফা দফা হবে। তানি ঠিক করেছে রবিন আসলে তার এই যন্ত্রণাগুলো পুটলিবদ্ধ করে তার মাথায় দিবে। তারপর দেখা যাক সে কি সমাধান করে। কোথাও যেন হৃদয় বলছে এখানে রবিনের দোষ নেই, চোখের দেখা ভুল হতে পারে, কিন্তু মস্তিষ্ক তখন বিশ্রী গালি দিয়ে বলছে, বেহায়া নারী, সাবধান হ, পরে হেন দিয়ে মরলেও লাভ হবে না। মলের মধ্যে হাঁটতে হাঁটতে বড় খালা বললেন, কেউ খুশি না হলেও আমি কিন্তু খুব খুশি হয়েছি তোর সারাসারির কথা শুনে। ছোট লোকের বাড়িতে বিয়ে করিয়েছে আব্বা, শালা বউ উঠিয়ে নেওয়ার তাড়া নেই, বিয়ের পর থেকে সুতো দেয়নি। খালা আমার শ্বশুরবাড়িকে ছোট লোক বলবে না, তোমার মতো ধন্যাত্র তারা নয়, কিন্তু তাদের মন খুব ভালো। আমাকে মাথায় করে নৃত্য করে তারা। ও বাড়িতে আমি থাকি পটের বিবি। বড় খালার উক্তির সাথে সাথে উত্তর দিল তানি। তার ভালো লাগে না যখন নিরীহ এবং ভালো শ্বশুরবাড়িকে এভাবে গালি দেন বড় খালা। তানির কথায় বড় খালা মুখ ভেংসি দিয়ে বললেন, কি ঢং রে তোর তানি? ছোট লোককে কি বড় লোক বলবো? আর তোর বরটা, ওইটা কম কিপটে? কি করেছে বিয়ের পর? শুধু এসেছে কালে ভদ্রে, বউকে তো রেখে দিয়েছে অন্যের ঘাড়ে, দায়িত্ব নিয়েছে। তানি এসব শুনতে একেবারে ভালো লাগলো না। কেউ যেন কোনো দোষ তাদের না দেয়, তাই সে কারণ বলেনি, শুধু বলেছে তার সংসার ভালো লাগছে না। তাই কপালে কোসকে বিরক্তি নিয়ে বলল, মোটেই না বড় খালা, সে দায়িত্ববান পুরুষ, সে আমাকে অন্যের ঘাড়ে মোটেই রাখেনি। বিয়ের পর থেকে সে আমার ছোট বড় সব চাহিদা পূরণ করেছে। আমাকে হাত খরচ থেকে শুরু করে সব ধরনের খরচ দিয়েছে। অহেতুক তাকে দোষিও না। ওরে টাকাই কি সব নাকি? মেয়েদের একটু আদর সোয়াগ প্রয়োজন। মেয়ে মানুষ চায় প্রশ্রয়, একটু প্রশ্রয় দিবে, একটু আহ্লাদ করবে, আবার একটু শাসন। তোর বর করেছে? করেনি? থাকবি কেন তুই তার সাথে? তানি থমকে গেল। হৃদয়ের ভেতরের হাহাকার শুরু হলো। ভেতরটা পুড়তে লাগলো যন্ত্রণায়। রবিন মানুষটা বিয়ের পর থেকে তাকে আলতো হাতে আঁকড়ে রেখেছে। তার বানোয়াট সত্তার প্রলেপ ছেদ করে ধীরে ধীরে চার দেয়ালের হৃদয়কে জানার চেষ্টা করেছে। দুষ্টু পাজি মিথ্যেবাদী তানিকে সে শুধু আহ্লাদ দেয়নি, প্রশ্রয় দিয়েছে। কখনো বলেনি তুমি ভালো মেয়ে হও। সবসময় এই তানিকে সে মুগ্ধ নয়নে দেখেছে। এই সব কিছুর পরেও কেন তাকে কাঠ গড়াতে দাঁড় করাচ্ছে তানি? বড় খালা হাসলেন।
তানির মাথায় হাত রেখে বললেন, কি হলো, তোর বর এমন করে? হ্যাঁ খালা, আমার বর সব করে যা আমি চাই। আমার জন্য সে ছুটি নিয়ে চলে এসেছে, সে আমাকে প্রেমপত্র লিখেছে, আমাকে প্রশ্রয় দিয়েছে, কখনো বলেনি তুমি ভালো মেয়ে হও। বলে সে অশ্রু ছেড়ে দিল। বড় খালা কোমলমতির মায়ের মতো শুধালেন, তাহলে কি সমস্যা? ও আমাকে ভালোবাসে না বড় খালা? ধুর বোকা, ছেলেটা ওখানে পাগল হয়ে গেছে রে। আমাকে ফোন করে প্রতিদিন, তোর খোঁজ নেয়। ছুটি ম্যানেজ হচ্ছে না, কিছু জরুরি কাজে সে জড়িয়ে গেছে। চাকরি তো ছাড়তে পারছে না, নয়তো সব ফেলে চলে আসতো। এটা তো সিনেমা না, বউয়ের জন্য চাকরি ছেড়ে চলে আসবে। তখন বউকে খাওয়াবে কি? আর সে তো সাধারণ চাকরিজীবী নয়, আর্মির লোক। এই শুক্রবার আসছে সে, মান অভিমানটা ভুলিয়ে নেয়। সম্পর্কে বোঝা পড়া উথাল পাথাল হবে, না হলে সেটার নাম কি করে সম্পর্ক হয় বা সংসার হয়? দুটো মানুষ, আলাদা সত্তা, কিন্তু তাদের একে অপরকে বুঝতে হবে, কথা হবে, শেয়ার করে ছাড় দিয়ে। এখানে কেউ তো অন্তর্যামী না রে। ছেলেটা এখনো বুঝতে পারছে না তার দোষ কোথায়। তোকে কত সুন্দর করে বাসে তুলে দিল সে। একটা সপ্তাহ কি সুন্দর করে কাটালি তোরা, তাহলে কেন নিষ্ঠুর হচ্ছিস? যাই ঘটুক না কেন, একসাথে যখন সময় কাটাতি সেই সময়গুলো কেমন ছিল সেটাই প্রধান। একটা মানুষ সারাক্ষণ নাটক করতে পারে না। চুপ করে শুনলো তানি বড় খালার কথা। ভাঙা স্বরে বলল, আমি বাড়ি যাব খালা। ঠিক আছে চল, তুমি গাড়িতে বসো, আমি একটু আমার বরের সাথে কথা বলে আসছি। বড় খালা হাসলেন। তিনি চলে গেলে তানি ফোন করলো রবিনের নাম্বারে। 3 বার বাজার পর অবশেষে সে ফোন রিসিভ করলো। তানি, মেঘস্বরটা কেমন ক্লান্ত শোনাচ্ছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত ফোন পাওয়ায় সূক্ষ্ম উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ্য ছিল। তানি কিশোরীদের মতো অভিমানী স্বরে বলল, তুমি কেন শতাব্দীকে জড়িয়ে ধরেছ রবিন? ওই বুক তো আমার, তুমি আমার। আমি খুব স্বার্থপর, আমি আমার জিনিস কারোর সাথে ভাগ করি না। সেখানে তুমি পুরোদস্তর বর, তোমাকে ভাগ কি করে করব? রবিন হাসল। পাগলে আমি ওকে জড়িয়ে ধরিনি, তুমি ভুল দেখেছ। তবে চিন্তা করো না, আর কখনো আমার সামনে আসবে না। আমি ওর চাকরি খেয়ে দিয়েছি। শফিকুল যখন বলল তুমি ফিরে এসেছিলে, আমি বুঝলাম ঝামেলা কই। সাথে সাথেই আমি অ্যাকশন নিয়েছি। যে মানুষের জন্য আমার তানি আমাকে ভুল বুঝে, আমি তাকে আমার আশেপাশে কি করে রাখি? এবার রাগ ছাড়ো তানি, আজ সহ্য হচ্ছে না। তাহলে চলে আসো, এসে আমার রাগ ভাঙাও প্লিজ। রবিন চলে এসো। রবিনের ঠোঁটে পরিতৃপ্ত হাসি। এতদিনের অসহনীয় যন্ত্রণার যেন আজ সমাপ্তি। কিন্তু কিছু বলার পূর্বেই বিকট একটা শব্দ হলো। বিকট শব্দ ক্ষুদ্র সময়ের জন্য, কিন্তু শব্দের পরক্ষণেই ফোন কেটে গেল। এরপর থেকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তানিকে। শান্ত ধৈর্যশীল রবিন অধৈর্য হয়ে উঠল। সাথে সাথে ফোন দিল নানা ভাইকে। সরফরাজ সাহেব জানালেন বড় খালা তানির সাথে আছে। ফলে বড় খালাকে ফোন দিল সে। 7 বার অক্লান্তভাবে ফোন বাজার পর অবশেষে ফোন ধরল খালা। চারিপাশে আর্তনাদ। বড় খালা বেদনাতুর স্বরে বলল, জামাই, আমার তানিরে পাচ্ছি না। বিল্ডিংটা ধসে গেছে জামাই, আমি তানিরে পাচ্ছি না। কথা শুনতেই থমকে গেল রবিন। মাথাটা কেমন ঘুরছে যেন, চোখ ঝাপসা হয়ে গেল। তানি ঠিক আছে তো? রাজধানীর মুখে সগর্ভে দাঁড়িয়ে থাকা 7 তলা মল হুট করে ঝাঁকুনি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ধসে পড়ল। এই ইট বালি সিমেন্টের স্তূপের নিচে কত শত মানুষ চাপা পড়ে আছে, হিসেব নেই। বড় খালা বাহিরে গাড়িতে অপেক্ষা করছিলেন। ঠিক তার চোখের সামনে ঘটনাটা ঘটল। আশেপাশের মানুষ পিঁপড়ের মতো ছুটে এলো। সেই সাথে শুরু হলো মৃত্যু লীলার আর্তনাদ। মিনিট 10-এর মধ্যে এই খবর হলো হেডলাইন। পুলিশ, ফায়ার ব্রিগেড, আনসার চলে এলো। নিউজ কাভার করতে সাংবাদিকের ভিড় উপসে পড়ল। সেই সাথে মানুষ স্বজন খুঁজতে মরিয়া হলো। জীবনটা কত তুচ্ছ! কয়েক সেকেন্ডের ব্যবধানে সব ধুলো আর ধুলো। মাথায় অসহনীয় ব্যথা, পায়ে কোনো সাড়া পাচ্ছে না তানি। চোখটা ভার লাগছে, খুব কষ্টে চোখ মেলল সে। অন্ধকার এক স্তূপে পড়ে আছে তানি। আচ্ছা, সে কি মারা গেছে? এটা কি কবর? বুঝতে পারছে না। এই অন্ধকার পুরীতে কতকাল ধরে আছে মনে নেই। শুধু টের পেল তার গলা শুকিয়ে আসছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। মাথার ব্যথায় সহ্য করতে পারছে না কিছু। তানির চোখ বেয়ে জল গড়ালো। চোখের সামনে প্রিয়দের স্মৃতি ভাসল। ভাই বোনদের সাথে কতদিন কথা হয় না। আচ্ছা, ভাই বোনেরা ওকে ভুলে যাবে? নানা ভাই কি করছেন? মামার দলেরা কি তাকে খুঁজছে? সেনা বড় খালার সাথে মলে এসেছিল, রবিনের সাথে কথা বলছিল। রবিন তো আসার কথা ছিল। রবিন কি এসেছে? তাকে খুঁজছে।
3 দিন যাবত চলছে উদ্ধার প্রক্রিয়া। মিলিটারি নিয়োগ হয়েছে এই উদ্ধার পরিকল্পনায়। ভারী ভারী যন্ত্র নিয়ে বিল্ডিং কাটা হচ্ছে। উপরে 4 তলা অবধি জীবিত মানুষ উদ্ধার করা হয়েছে। কারোর মাথা ফেটেছে, কারো পা ছেঁচে গেছে। কেউ বা বাঁচার জন্য বলেছে, নিজের অঙ্গ কেটে ফেলতে বলেছে। অনৈতিকভাবে বানানো এই বিল্ডিং হঠাৎ করে ধসে পড়ল। কয়েকটা মানুষের লোভ আজ কত হাজার হাজার মানুষের স্বপ্নের ওপর রোড রোলার চালাচ্ছে। এখন অবধি মৃত্যুর সংখ্যা 78-এ ঠেকেছে। উদ্ধার করা হয়েছে 2200 জনের অধিক। সরফরাজ সাহেব আশা হারাননি। তিনি তার বৃদ্ধ হৃদয়কে শক্ত করে নিয়ে দাঁড়িয়ে আছে। রবিন সেই মুহূর্তে কুমিল্লা থেকে চলে এসেছে। এখানে কমান্ডিং অফিসার তার পরিচিত সিনিয়র, ফলে সব ডিটেলসে সে পাচ্ছে। শুরুর মুহূর্তে রবিনের একটাই প্রার্থনা ছিল, সে শুধু তানিকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চায়। দিনের অন্তের সাথে সাথে আশা ক্ষীণ হচ্ছে। এখন শুধু তানির বেঁচে থাকাই জরুরি। যখন একটা একটা লাশ বের হচ্ছে, অস্থি পিঞ্জর কাঁপছে। এটা যেন তানি না হয়। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে অসহায় লাগছে রবিনের। সে চাইলেই ভেতরে প্রবেশ করতে পারবে না। সব কিছুর একটা প্রোটোকল আছে। জুনিয়র অফিসার রবিনের এমন ভঙ্গুর অবস্থা দেখে বলল, চিন্তা করবেন না স্যার, ম্যাডামের কিছু হবে না। নিজেদের কলিগের স্ত্রী ভেতরে থাকায় আর্মির তৎপরতার অভাব নেই। উদ্ধার কাজ হচ্ছে খুব নিপুণভাবে। কিন্তু এর মাঝে ঘটল দ্বিতীয় বিপদ। পিলার নড়ে যাওয়ায় আবার ধসে গেল বিল্ডিং। ফলে ভেতরে আটকা পড়ল একদল সৈনিকও। বাইরের থেকে যোগাযোগ কেটে গেল। রবিন পাশে এক নারীর চিৎকার শুনছে, তার স্বামী মারা গেছে। রবিনের চোখের সামনে তখন তানির চঞ্চল মুখটা ভেসে উঠল। মনে মনে বলল, তানি তুমি হার মেনো না, আমাদের সংসারটা এখনও বাকি। তানির দ্বিতীয় দফা জ্ঞান ফিরল। অন্ধকারের পরিমাণ এবার একটু বেশি। তার মনে হচ্ছে তার ওপর একটা বিশাল পাহাড় সমান ভার। অন্ধকার এত ভয়ঙ্কর হয় এই প্রথম টের পেল। তানির চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মস্তিষ্কে একটা নামই ঘুরছে রবিন। নিজের ওপর রাগ হলো। সময় থাকতে সে শুধু অপচয় করছে। তার তো রবিনকে বলাই হলো না সে তাকে কতটা ভালোবাসে। রবিনের মুখে তানি ডাকটা কি সে আর শুনতে পাবে না? সে কি তাকে বলতে পারবে না, রবিন আমিও তোমার প্রেমে পড়েছি, আমিও তোমার নেশে মত্ত? তানি কাঁদল চিৎকার করে। তার কণ্ঠ ফিরে এসেছে। সে চিৎকার করে ডাকলো, কেউ আসো, আমাকে বাঁচাও, আমি আমার বরের কাছে যাব। এর মাঝেই স্বল্প আলো চোখে পড়ল। বহুদিন বাদে আলো চোখে পড়ায় চোখ ধাঁধিয়ে গেল। হঠাৎ কণ্ঠস্বর শোনা গেল, কেউ আছে এখানে? তানি আটকে ছিল 3য় তলায়। অবশেষে 3 দিন পর প্রথম সূর্যালোক দেখল সে। একটা বিশাল পিলারের নিচে চাপা পড়েছিল সে। বিম পড়েছে একেবারে তার বাম পায়ে, আর একটা বিম তার মাথার কাছে। সেই বিমে ছিদ্র করে তাকে বের করা হয়েছে। হাত পায়ে কোনো সাড়া নেই, মাথা ফেটে রক্ত শুয়ে শুয়ে পড়েছে। পিলারখানা তুলে পূর্ণাঙ্গ রক্তাক্ত দেহ যখন স্ট্রেচারে করে বের করা হলো, সবার প্রথম রবিনের সাথে দেখা হলো তানির। রবিনের ম্লান মুখখানা দেখতে জ্ঞান হারালো সে। আজ 3 দিন ধরে আইসিইউতে তানি। তার 2টো অপারেশন হয়েছে। ডান হাত ভেঙে গেছে, পায়ের এক অংশে রড ঢুকেছে, বাম পায়ে রক্ত চলাচল বন্ধ। সেখানে একবার অপারেশন করা প্রয়োজন। মাথার অপারেশন হয়েছে 2বার। ইন্টারনাল ড্যামেজ হয়েছে প্রচুর। ডাক্তার আশা দিতে পারছে না কিছু, তবে চেষ্টা সর্বোচ্চ। আইসিইউর বাহিরে তীর্থের কাকের মতো বসে থাকে 2টো মানব। একজন তাগড়া জোয়ান, একজন বৃদ্ধ। দুজনের অন্তরে অত্যাধিক প্রিয় মানুষ ভেতরে অচেতন পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচা মরার এই লড়াইয়ে তারা জীবনের পক্ষে হয়ে সাপোর্ট করছে। প্রার্থনা করছে সৃষ্টিকর্তার নিকট তানিকে যেন তিনি না নেন। ভাই বোন, মামামির দল সকলে তানিকে দেখতে আসলেও আসেনি নীরু। তাসফিয়া যখন তাকে বলল, আপু তুই যাবি না? না আপু, তানি জীবন বিপন্ন, ও নাও ফিরতে পারে। নীরু তখন কাতর স্বরে বলল, তাসফিয়া, একটা মানুষ মরে যাবে, সে আর এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না, আর তার জন্য কেউ অপেক্ষা করবে না, তার সাথে কেউ কথা বলবে না, তার স্মৃতি ছাড়া সব মিটে যাবে, সে আর কোনো হুল্লোড়ে থাকবে না, থাকবে না কোনো বেদনায়। ব্যাপারটি কতটা প্যাথেটিক, কতটা যন্ত্রণার আমি পারবো না দেখতে। আর একটা জিনিস উপলব্ধি করেছি জানিস, এই পৃথিবীর মায়া খুব ঠুনকো, জীবন ক্ষণিকের। এই জীবন শেষ হয়ে গেছে, সব ফাঁকা। তাই সিদ্ধান্ত নিয়েছে আমি বিদেশ যাব না,
কী লাভ যদি প্রিয়র পাশেই না থাকি, মৃত্যু মানেই তো শেষ। রবিন অক্লান্তভাবে আইসিইউয়ের বাইরে অপেক্ষা করছে। ডাক্তার আশা ছেড়ে দিতে পারে সে নয়, তার ধারণা তার কাজের লতা ঠিক সুস্থ হবে। এদিকে সরফরাজ সাহেব তার প্রিয় নাতনির প্রতীক্ষায় বসে থাকেন। মেয়েটি চোখ খুললে প্রথম যখন দেখবে তখন নানা ভাইকে না দেখলে ভয় পেতে পারে। বয়স যত হোক, মেয়েটা তো এখনও তার কাছে সেই 10 বছর আগের সেই কন্যা যে পিতামাতাকে হারিয়ে অঝরে কেঁদেছিল। সকাল থেকে তানির অবস্থা খারাপ। ডাক্তার জানালো আমাদের হাতে কিছু নেই, আমাদের সর্বস্ব আমরা করেছি। ব্রেইনে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অপারেশন করার পরও ইমপ্রুভ দেখছি না। হাত পা এগুলো মেইন না, ব্রেইনটাই মেইন। রোগীর জ্ঞান এখনও ফেরেনি, সে কাইন্ড অফ কোমাতে। এটা রিস্কি, সে রেসপন্স করছে না। মাথায় যে রক্ত জমাট বেঁধেছিল সেটা অপারেট করা হয়েছে, তবু ব্রেইনের যে রেসপন্স 12 হওয়ার কথা সেটা সকাল থেকে 7। এখন উপরওয়ালার কাছে প্রার্থনা ছাড়া উপায় নেই। ডাক্তারের কথা শুনে ভেঙে পড়েছেন এতকাল আত্মগৌরব আর অভিজাত্য মোড়া পৌরপুরুষটি, কিন্তু ভাঙল না রবিন। দীর্ঘশ্বাস ফেলে আইসিইউয়ের ভিতরে আজ 12তম বারের মতো প্রবেশ করল সে। কাজললতা গভীর ঘুমে, মাথায় সাদা পট্টি, হাতে পায়ে ব্যান্ডেজ। রবিন তাকে দেখে ম্লান হাসল। সৌম্য পুরুষটিকে কেমন রোগা লাগছে। কিছুদিন আগেও কি রুষ্টপুষ্ট ছিল, উজ্জ্বল ছিল মুখ, আজ তেমন না। চোখের নিচে কালচেটে বিনিদ্র আঁখি, মুখ ভর্তি অবিন্যস্ত দাড়ি, চুল বড় হয়ে গেছে, ছাগল চুরি কাট নেই, সেই গাম্ভীর্য নেই, কোথাও যেন হারিয়ে গেছে। নাকখানা শুধু একটু খাড়া লাগছে। তানির হাতটা ধরে বলল, কেমন আছো? তোমাকে দেখতে তো আজ বেশ সুন্দর লাগছে। উত্তর এলো না। তানি অচেতন, ঘুমের রাজ্যে তার বিচরণ। রবিন হাতের বাঁধন শক্ত করে বলল, তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। তুমি মনোবল হারিও না তানি। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি তো দুর্বল মেয়ে না। তুমি হেরে যাবে কেন? আমার রাগ ভাঙানো এখনও বাকি তানি। তুমি হেরে গেলে আমি কার রাগ ভাঙাবো? তুমি হেরো না তানি। কথাটা কি তানির কাছে গেল? হয়তো, আবার হয়তো না। সেই রাতটা গেল ভয়াবহ। পালসের রেট হুট করে আনস্টেবল হলো। ডাক্তাররা হন্তদন্ত হয়ে গেল। আইসিইউয়ের বাইরে বসা রবিনকে জানানো হলো অবস্থা ক্রিটিক্যাল, আমরা তাকে হারাতেও পারি, আবার সে ফিরতেও পারে। কথাটা শোনা মাত্র স্তব্ধ তাকিয়ে রইল রবিন। একটা সপ্তাহের যুদ্ধ কি তার বৃথা? তার কাজললতার রাগ কি ভাঙবে না? একটি বারও কি তার কথা শুনবে না? খবিশ বাড়ি এবার পুরো চলে এসেছে, গিজগিজ করছে করিডোর। নিরু এসেছে, কেন যেন বোন থাকবে না কথাটি মানতে পারে না। ভেতরের বড় ডাক্তারদের মিটিং হলো, সিদ্ধান্ত নেওয়া হলো আরও একটি অপারেশন হবে। সাধারণত কোমা থেকে ফেরত আসার পূর্বে এমন সিজার অ্যাটাক হয় 2-3 বার। রবিন সৃষ্টিকর্তার নিকট আর্জি জানিয়ে বসে আছে। সে পাষাণ নয়, সে সত্যি পাষাণ নয়। 3 ঘন্টা পর ডাক্তার বলল, রোগীর জ্ঞান ফিরেছে। কথাটা শুনতেই প্রথমবারের মতো চোখ ঝাপসা হলো রবিনের। ধপ করে বসে পড়ল সে মেঝেতে, মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল শক্ত দৃঢ় অনড় সৈনিক। তানির জ্ঞান ফেরার পর 5 ঘন্টা পর রবিনকে ভেতরে ঢুকতে দিল। তাকে দেখে ম্লান হাসল মেয়েটি। কথা বলতে পারল না। রবিন সহাস্য কণ্ঠে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তানি, আমাদের কত কিছু বাকি। লং বিচ হোটেলে যাওয়া বাকি, তোমার রাগ ভাঙানো বাকি, আমাদের সংসার বাকি। তানি তার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। শক্ত করে হাতটা ধরতে চাইল, পারল না। অবশেষে রবিন শক্ত করে হাতটা ধরল। অদ্ভুত প্রণয়ের গল্পটা এখনও শেষ হয়নি। 3 মাস পর আজ বাড়ি ফিরল তানি। হুইলচেয়ারে বসে আছে সে, তার বাম পায়ে ব্যান্ডেজ। অপারেশন করা হয়েছে একবার, ডাক্তার জানিয়েছে পাটা কেটে ফেলতে হবে। তা শুনে তানি কি কান্না। রবিন তাকে আশ্বস্ত করলো এমন কিছুই হবে না, সে দেশে না চিকিৎসা করিয়ে বিদেশে নিয়ে যাবে। হলো তাই। তানিকে ব্যাংকক নিয়ে গিয়েছে সে চিকিৎসার জন্য। সেখানে 2 বার সার্জারি করা হয়েছে। পা কাটার প্রয়োজন হয়নি, তবে সারতে অনেক সময় লাগবে। এই পুরোটা সময় রবিন তার সাথে ছিল। একটা বাচ্চার মতো তার সেবা করেছে সে। হাত ভাঙা থাকায় তার খাওয়া গোসল সব কিছু সে করাতো। এক মুহূর্তের কাঁধ ছাড়া করেনি। না তার মুখে কখনো বিরক্তি দেখেছে তানি। এমন একটা সঙ্গী পাশে থাকলে আর কিসের ভয়। মৃত্যুও তখন সুমধুর। রবিনের ছুটি প্রায় শেষ। 3 মাসের ছুটি নিয়েছিল সে। তাকে আবার জয়েন করতে হবে। আগামী সপ্তাহ থেকে সে ক্যাম্পে ফিরে যাবে। তানিকে এখন নিতে পারছে না, তানি সুস্থ হলে তাকে নিয়ে যাবে। সরফরাজ সাহেব বলেছেন আমার নাতনি সুস্থ না হওয়া পর্যন্ত এখানে থাকবে।
তোমার চিন্তা করার প্রয়োজন নেই, আমি আমার ব্যাটালিয়ন তাকে দেখে রাখবে। রবিন মেনে নিল। তাসফি আর নীরুর বিয়ে পিছিয়ে গেছে, তানি সুস্থ হলেই তারা বিয়ে করবে। ভাই বোনদের মাঝে আবার সেই হৈহুল্লোড় ফিরে এসেছে। তানি ফিরে আসায় খবিজ বাড়িতে যেন প্রাণ ফিরে এসেছে। জানালার ধারে হুইলচেয়ারে বসে আছে তানি। এখন মাঘের মধ্যভাগ, শীত ধীর পায়ে নিজের বিস্তার করছে ধরণীতে। তবে আজ ব্যতিক্রম। হুট করে যেদি শিশুর অভিমান করেছে প্রকৃতি। সকাল থেকে কাঁদছে, সে কান্না দেখছে তানি। তার মানুষটি চলে যাবে আগামী পরশু, এখনও তাকে বলা হয়নি মনের কথাগুলো। তবে এই কয় মাসে খুব টের পেয়েছে এই মানুষটি শুধু প্রেমে পড়েনি, সে তার শিরে শিরে মানুষটি মিশে আছে। রবিন ছাড়া কি হবে তানির, সেই ভাবনা দুঃস্বপ্ন ভাবতে চায় না সে। রবিন ঘরে প্রবেশ করতেই কাজললতাকে পেল জানালার ধারে। বৃষ্টি ছিটে আসছে তার মুখে, কি অপরূপ লাগছে। সে এগিয়ে গিয়ে পাশে বসলো, গারস্বরে শুধালো, তোমার বৃষ্টি ভালো লাগে? তানি পাশ ফিরে চাইল। রবিনকে দেখে সহাস্যে বলল, খুব। বৃষ্টি কি ভালো লাগে? নেশা। বৃষ্টির মাঝে অব্যক্ত নেশা আছে, সেটা ছুঁয়ে দেখতে ভালো লাগে। জলধারার গান, সেই স্নিগ্ধ অভিব্যক্তি, যেমনটা প্রথম প্রেমের থাকে, যে নেশা আমি অনুভব করেছিলাম যখন তোমার প্রেমে পড়েছিলাম। তানির কথায় চমকালো রবিন, অবাক নয়নে তাকিয়ে রইল। মুখে কোনো কথা নেই, সব যেন এখনও ভাসমান। হৃদস্পন্দন ক্যাপ্টেনের শেষ কবে এমন স্পন্দিত হয়েছিল? কিশোর যুবকের ন্যায় শেষ কবে এমন উতলা হয়েছিল? কাজললতা তাকে ভালোবাসে, এটাই তো ছিল অলীক কল্পনা মাত্র। তানি হাসল, মিষ্টি করে হাসল। আমি অনেক পূর্বেই তোমার প্রেমে পড়েছিলাম রবিন, প্রতিনিয়ত পড়েছি, আজও এই মুহূর্তেই পড়লাম। নেশায় ডুবেছিলাম যখন তোমার সাথে সংসার করেছি, আর ভালোবেসেছি যখন মৃত্যুর দ্বার প্রান্তে তোমার আহাজারি শুনেছি। বুঝলে ক্যাপ্টেন সাহেব, আমার পরাণেও তোমার প্রণয় নেশা লেগেছে। আমার কাছে এখন পৃথিবীর সব নেশা ব্যর্থ। সেই মুহূর্তেই রবিন তাকে জড়িয়ে ধরল, অজস্র চুমুতে ভরিয়ে দিল কাজললতাকে। তারপর গাঢ়স্বরে বলল, তোমাকে নিয়ে আমি কি করব বলো তো? এত জ্বালাও কেন? কিছু করার নেই, এই জ্বালাময়কে নিয়েই তোমার থাকতে হবে। কেন ক্যাপ্টেন সাহেব, ভয় পাচ্ছ নাকি? আমি ভয় পাই না তানি রানী, সন্দেহ আছে? একেবারে না। বাইরে বৃষ্টি হচ্ছে, ধুয়ে মুছে যাচ্ছে প্রকৃতির নির্জীবতা, ভেতরে ফুটেছে প্রণয়ের সিন্ধু পুষ্প। প্রণয় নেশার গল্পটা এখন সুমধুর গতিতে চলমান। অদ্ভুতরে বিয়েটা এবার পদার্পণ করলো সত্যিকারের সংসার মায়ায়। থাক কিছু গল্প চলমান, শেষ হতে গেলে তো ফুরিয়েই যাবে। কিছু গল্প না ফুরালেই শান্তি। সমাপ্ত। গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে গল্পটা শোনার জন্য। আসসালামু আলাইকুম।